আসসালামু আলাইকুম। রাকিব ভার্চুয়াল ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বরাবরের মতো তোমাদের সাথে ক্লাসে উপস্থিত রয়েছি আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমার পরবর্তী ক্লাসের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো আমি আর দেরি করছি না, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো রয়েছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আমরা ইতিপূর্বে ট্রান্সফরমেশনের কয়েকটি ক্লাস করিয়েছি। এর মধ্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, এরপরে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করিয়েছি। তো আজকেও ট্রান্সফরমেশনের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট, খুবই গুরুত্বপূর্ণ পার্ট আমরা করাবো। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। এই ভয়েস একাডেমিক পরীক্ষা তো বটেই, মানে 6 থেকে এসএসসি এইচএসসির জন্য যেমন গুরুত্বপূর্ণ, একই রকম ভাবে অ্যাডমিশন এমনকি জব প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। মূল পাঠে যাওয়ার পূর্বে আমরা লার্নিং আউটকামসটা জেনে নেই। আজকে আমরা দেখব যে ভয়েস কি। ট্রান্সফরমেশনে যাওয়ার পূর্বে আমরা দেখব ভয়েস আসলে কোনটাকে বোঝায়, ভয়েস কাকে বলে। এরপরে দেখব ভয়েসের শ্রেণী বিভাগ, তারপরে আমরা মূল ট্রান্সফরমেশনে যাব। তো ট্রান্সফরমেশনের শুরুতেই আমরা দেখব আসলে ভয়েস কাকে বলে। তোমরা জানো ভয়েস শব্দটার অর্থ হচ্ছে কণ্ঠস্বর। বলে না যে তার ভয়েস অনেক সুন্দর, এর মানে কি তার কণ্ঠস্বরটা অনেক সুন্দর। কিন্তু বাংলা ব্যাকরণের ভাষায় ভয়েস বলতে আসলে বাচ্য বোঝায়। বাংলা ব্যাকরণে একটা টার্ম রয়েছে যাকে বলা হয় বাচ্য। এই বাচ্যটা কি, ভয়েসটা কি? দেখো, অনেক সময় সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে, আবার অনেক সময় সেন্টেন্সের সাবজেক্টটা অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়, অর্থাৎ অন্য কারো কাজ সাবজেক্টের উপর এসে পড়ে। এখন সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে নাকি অন্য কারো কাজ, অবজেক্টের কাজ সাবজেক্টের উপর এসে পড়ে, এর উপর ভিত্তি করে সেন্টেন্সে ভার্বের যে রূপের পরিবর্তন হয় এটাকে আমরা আসলে বলছি ভয়েস। আমি আবারও বলছি, সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে নাকি অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়, অর্থাৎ অবজেক্টের কাজ তার উপর এসে পড়ে, এটার উপর ভিত্তি করে সেন্টেন্সের ভার্বের যে রূপের পরিবর্তন হয়, ভার্বের এই রূপের পরিবর্তনকে আমরা বলছি ভয়েস। যেমন এখানে সেন্টেন্স দেখো, দুইটা সেন্টেন্স আমি লিখে দিয়েছি। দে প্লে ফুটবল, দ্বিতীয় একটা সেন্টেন্স লিখেছি দেখো, ফুটবল ইজ প্লেড বাই দেম। দেখো দুইটা সেন্টেন্সেই কিন্তু একই কাজের কথা বলা হয়েছে, সেটা কি ফুটবল খেলার কাজ করতে বলা হয়েছে। তো প্রথম সেন্টেন্সটাতে দেখো দে প্লে ফুটবল, এই সেন্টেন্সের সাবজেক্ট দেখো দে, তাই না? সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। বলো তো এখানে এই সেন্টেন্সে ফুটবল খেলার যে কাজ সেটা কে করছে? অবশ্যই দে সাবজেক্ট করছে। যেহেতু এখানে সেন্টেন্সের সাবজেক্ট করছে, এই কারণে আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েসে লিখেছি, এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েসের বাচ্য, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। আরেকটাতে দেখো ফুটবল ইজ প্লেড বাই দেম, এই সেন্টেন্সেও একই কথা বলা হচ্ছে, ফুটবল খেলার কথা, কিন্তু খেয়াল করে দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট কি? ফুটবল। এখন তোমরা একটু চিন্তা করে দেখো, ফুটবল কি নিজেই খেলে? এটা কি সম্ভব তার দ্বারা নিজে ফুটবল খেলা? না। এটা দেখো দেম, এখানে অবজেক্ট কি রয়েছে? দেম, তারা ফুটবল খেলে, এদের কাজটা আমরা ফুটবলের উপর নিয়ে এসে ফেলেছি, অর্থাৎ অবজেক্টের কাজ সাবজেক্টের উপর দিয়ে চাপিয়ে দিয়েছি। এই যে সেন্টেন্সের সাবজেক্ট যখন নিজে কাজ করছে তখন ভার্বের দেখো প্লে একরকম রূপ, দ্বিতীয় সেন্টেন্সে একই কাজ কিন্তু সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে, অবজেক্টের কাজ সাবজেক্টের উপর এসেছে বলে ভার্বের ভিন্ন একটা রূপ ইজ প্লেড। দেখো এই যে ভার্বের পরিবর্তন, এটাকে আমরা বলছি ভয়েস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব ভয়েসের শ্রেণী বিভাগ। তোমরা জানো, সবাই জানো যে ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। চলো আমরা বিস্তারিত দেখি। অ্যাক্টিভ ভয়েস এর বাংলা হচ্ছে, বাংলা ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় কর্তৃবাচ্য বা সক্রিয় বাচ্য, অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট নিজেই কাজ করে সেই সেন্টেন্সটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস বা সক্রিয় বাচ্য, অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্টটা নিজে কাজ করতে হবে। যেমন উপরের সেন্টেন্সে খেয়াল করে দেখো, দে প্লে ফুটবল, এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট নিজেই কাজ করেছিল,
তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আরেকটা উদাহরণ দেখো নিচে দিয়েছি, আই রাইট এ লেটার। এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট কি, সাবজেক্ট আই। দেখো তো এখানে কোন কাজের কথা বলা হয়েছে, এটা চিঠি লেখা, লেটার লেখার কথা বলা হয়েছে। বলো তো এই সেন্টেন্সে চিঠিটা কে লিখেছে? অবশ্যই আই লিখেছে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট লিখেছে। যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট নিজেই কাজটা করছে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার প্যাসিভ ভয়েসটা দেখো, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে সেন্টেন্সের সাবজেক্ট, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে না, অন্য কারো মাধ্যমে কাজটা করিয়ে নেয়, অর্থাৎ অবজেক্টের কাজ সাবজেক্টের উপর এসে পড়ে, সাবজেক্টটা এখানে নিষ্ক্রিয় থাকে, সেই সেন্টেন্সটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। সেই ভয়েসটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। যেমন দেখো উপরের সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ আকারে লিখেছি, দেখো এ লেটার ইজ রিটেন বাই মি। এই সেন্টেন্সেও একই কাজের কথা বলা হয়েছে, চিঠি লেখার কথা। দ্বিতীয় সেন্টেন্সেও একই কাজের কথা বলা হয়েছে, চিঠি লেখার কথা। কিন্তু খেয়াল করে দেখো আমরা সাবজেক্ট চেঞ্জ করে দিয়েছি, এ লেটার ইজ রিটেন বাই মি। এখানে সাবজেক্ট কি? এ লেটার। কাজ কিসের কথা বলা হয়েছে? লেটার লেখার কথা বলা হয়েছে। কিন্তু বলো তো লেটার কি নিজে নিজে লিখতে পারে? মনে করো এখানে আমি একটা খাতা দিলাম, পেপার দিলাম, এরকম একটা পেন দিলাম, তারা জীবন থাকলেও কি ওখানে নিজে নিজে লেখা সম্ভব? অবশ্যই কেউ একজন লিখতে হবে। তো যেহেতু এখানে লেটার নিজের কাজটা করার ক্ষমতা নেই, এই কাজটা মি অর্থাৎ আমি করছি, এই সেন্টেন্সে আমি করছি, আমার কাজটা এই লেটার সাবজেক্টের উপরে এসে চাপিয়ে দিচ্ছি, সো এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আমি আবারও বলছি, সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করলে সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। আর সেন্টেন্সের সাবজেক্ট নিজে না করলে, সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ না করলে যদি অবজেক্টের কাজ তার উপর এসে পড়ে, সেটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। তো আমরা ট্রান্সফরমেশনে যাওয়ার পূর্বে আরো একটা বিষয় জানবো, সেটা হচ্ছে আসলে আমরা এই অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের দরকারটা কি। দরকারটা এই জন্যই, সেন্টেন্সে মাধুর্য নিয়ে আসার জন্য। তুমি মনে করো কোনো একটা রাইটিং লিখছো, সবসময় যদি একই ধরনের সেন্টেন্স লেখো, একই প্যাটার্নের সেন্টেন্স লিখো, সেটা দেখতে যেরকম লাগবে, যদি তুমি সেন্টেন্সটা ভিন্নভাবে লিখো, নতুনত্ব কোনো কিছু নিয়ে আসো, দেখবে যে সেটাতে সবাই আকৃষ্ট হবে। তো সেন্টেন্সে, তোমার রাইটিংসে ভিন্নতা নিয়ে আসার জন্য, সৃজনশীল কোনো কিছু নিয়ে আসার জন্য ভিন্ন ধরনের সেন্টেন্সের প্রয়োজন হয়। এই কারণে আমরা আসলে এক সময় এক সেন্টেন্স ব্যবহার করি। অ্যাক্টিভ ভয়েস কোনো সময় ব্যবহার করি, প্যাসিভ ভয়েস কোনো সময় ব্যবহার করি। কখন অ্যাক্টিভ? যখন সেন্টেন্সে যে কাজটা করছে সাবজেক্টটা যদি নিজেই কাজ করে, সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করব। আর সেন্টেন্সটা তুমি যদি ঘুরিয়ে লেখো, অর্থাৎ সেন্টেন্সের যাকে তুমি সাবজেক্ট বানাবে, সেই সাবজেক্টটা যদি কাজ করার ক্ষমতা না রাখে, সেন্টেন্সে সেই কাজ, যে কাজের কথা বলা হচ্ছে সেই কাজটা করার ক্ষমতা না রাখে, তখন আমরা সেটাতে প্যাসিভ ভয়েস ব্যবহার করি, ভার্বটা প্যাসিভ ফর্মে ব্যবহার করি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে দেখি, ট্রান্সফরমেশনে যাওয়ার পূর্বে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা আমি পর্যায়ক্রমে দিয়েছি। দেখো, প্রথমে আমাদের নির্বাচন করতে হবে সেন্টেন্সের সাবজেক্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা সবাই পাবে, খুবই সহজ। সেন্টেন্সে কে কাজটা করছে, সেন্টেন্সের সাবজেক্টটা কি, এটা প্রথমে নিরূপণ করতে হবে। এরপরে ভার্ব, সেন্টেন্সের ভার্ব এবং ভার্বের টেন্স, অর্থাৎ সেন্টেন্সের ভার্বটা কোন টেন্সে রয়েছে, এটা নির্বাচন করা জানা খুবই জরুরি। এই জন্যই তোমাদের আগেই বলেছি যে প্রত্যেকটা গ্রামার আইটেমের জন্য মাস্ট হচ্ছে টেন্সের ভার্বটা, টেন্সের স্ট্রাকচার। টেন্সের স্ট্রাকচার তোমরা যদি মাথায় রাখতে পারো, সবগুলো গ্রামার আইটেমই সহজ হবে। আর যদি টেন্সের স্ট্রাকচার মাথায় না থাকে, সবগুলো গ্রামারই এবং কি রাইটিংস ভুল হয়ে যাবে। এই কারণে টেন্সটা অবশ্যই ঠিক রাখতে হবে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জ করার জন্য অতীব গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট চিহ্নিত করা। এখন ইতিপূর্বেই তোমাদেরকে বলেছি যে অবজেক্ট হচ্ছে অবজেক্টের বাংলা হচ্ছে বাংলা ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় কর্ম। অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। আমরা বলি যে সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি ভার্বের পরে কোনো উত্তর পাওয়া যায়, সেটাকে আমরা বলি অবজেক্ট বা কর্ম। তো এই অবজেক্ট চেনা খুবই জরুরি, কারণ অবজেক্টকে ভয়েস চেঞ্জ করার সময় থেকে সাবজেক্ট করতে, তো অবজেক্ট অবশ্যই চিনতে হবে।
আমি আবারও বলছি, সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটাই হচ্ছে সেই সেন্টেন্সের অবজেক্ট। যেমন দেখো, হি প্লেস ফুটবল, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে দেখো, হিটা আমাদের সাবজেক্ট, প্লেস ভার্ব এবং ফুটবল। বলো তো এখানে কি কোন কাজের কথা বলা হচ্ছে? খেলার কথা বলা হচ্ছে। এখন আমি যদি খেলাকে প্রশ্ন করি, সে কি খেলে? কি খেলে? ফুটবল খেলে। তো কি দ্বারা প্রশ্ন করে ফুটবল উত্তরটা পাওয়া যাচ্ছে। সো এই সেন্টেন্সে ফুটবল হচ্ছে কর্ম বা অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছ। এখন তোমাদের পরীক্ষায় বিভিন্ন ধরনের সেন্টেন্স ভয়েস চেঞ্জ করার জন্য দেওয়া হয়। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এগুলো যেমন দেওয়া হয়, একই রকম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সও মাঝে মধ্যে দেওয়া হয়। তো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা দেখব। তো আজকে যেটা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা আমরা দেখব। তো চলো দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস আমি খুব সহজ কয়েকটি স্টেপের মাধ্যমে দেখব, পর্যায়ক্রমিক কয়েকটা ধাপের মাধ্যমে আমরা দেখাবো। এতে তোমাদের ভয়েস চেঞ্জ করতে খুব সুবিধা হবে। তো ধাপগুলো কি চলো দেখি। মনে করো এটা তোমাদের পরীক্ষায় এই সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ করার জন্য বলা হলো। তো প্রথমে যেটা করতে হবে দেখো, 1 নাম্বার স্টেপ, প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। সেন্টেন্সের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এক্ষেত্রে একটা আমি ছক দিয়েছি দেখো, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম, অনেক সময় প্রোনাউন থাকে সেন্টেন্সে, তার সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মটা তোমাদের মাথায় রাখতে হবে। যেমন দেখো, আই সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। উই এর অবজেক্টিভ ফর্ম আস। ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। এরপরে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। ইট এর অবজেক্টিভ ফর্ম ইট। এবং যে কোনো নাউন যে কোনো নাম যদি হয় তার সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম কিন্তু একটাই। তো তোমাদের এটা একটু মাথায় রাখতে হবে, কারণ আমাদের অবজেক্টকে যেহেতু সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে যেহেতু অবজেক্ট করতে হয়, এই কারণে সাবজেক্টিভ ফর্ম প্রোনাউনের, বিভিন্ন প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো 1 নাম্বার স্টেপ কি বললাম? 1 নাম্বার স্টেপ হচ্ছে সেন্টেন্সের অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে, অর্থাৎ অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো চলো আমরা সেন্টেন্সে নিয়মটা অ্যাপ্লাই করি। দেখো, বেসিক করার সময় প্রথমে কি করতে হবে? আমি বললাম যে সেন্টেন্সের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি হচ্ছে? প্রথম কাজ হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট চেনা। বলো তো এই সেন্টেন্সটাতে আই রাইট এ লেটার, এই সেন্টেন্সটাতে অবজেক্ট কি? প্রশ্ন করো রাইটকে। কি লিখি? চিঠি লিখি। তো এখানে এ লেটার হচ্ছে অবজেক্ট, তাই না? এই সেন্টেন্সের এ লেটারটা হচ্ছে অবজেক্ট। সো এই এ লেটারকে আমরা সাবজেক্টে পরিণত করব। যেহেতু এ লেটার নাউন, এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটার অবজেক্টিভ ফর্মও যা, সাবজেক্টিভ ফর্মও তা, তাই না? তো প্রথম কাজটা করলাম সেন্টেন্সের, আমি আবারও বলছি, সেন্টেন্সের প্রথম কাজ হচ্ছে অবজেক্ট চিহ্নিত করা। এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার। আই রাইট এ লেটার, আমি কি লিখি? চিঠি লিখি। এ লেটারটা হচ্ছে এখানে অবজেক্ট। এই অবজেক্টকে আমরা প্রথমে সাবজেক্ট করলাম। আমাদের 1 নাম্বার স্টেপ কমপ্লিট। এবার দ্বিতীয় স্টেপ, সেকেন্ড স্টেপে প্রদত্ত বাক্যের টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এই ছকটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে নির্দিষ্ট টেন্সের জন্য প্যাসিভ ভয়েসে নির্দিষ্ট অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। সেই ভার্বটা কি? এই যে এই ভার্বগুলো ব্যবহার করতে হয়। যদি সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা অক্সিলারি ভার্ব এম, ইজ, আর ব্যবহার করব। এরপরে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এম বিং, ইজ বিং, আর বিং ব্যবহার করব। সরি, এখানে ইজ বিংটাও ইনক্লুড করে নেবে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করতে হবে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয়, হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। এরপরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় সেন্টেন্সটা, সেক্ষেত্রে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং, ওয়ার বিং ব্যবহার করতে হবে।
যদি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে হ্যাড বিন ব্যবহার করতে হবে। যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে হ্যাড বিন বিং। এরপর যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় শ্যাল বি উইল বি ব্যবহার করতে হবে। যদি ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং উইল বি বিং। ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে শ্যাল হ্যাভ বিন বিং অথবা উইল হ্যাভ বিন বিং। নাম্বার পার্সন টেন্স অনুযায়ী আমরা এগুলা ব্যবহার করব। আমি আবারও বলছি, প্রথম কাজ হচ্ছে সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট করা, এরপরে দেখতে হবে সেন্টেন্সে ভার্বটা কোন টেন্সে রয়েছে। যেই টেন্সে রয়েছে ঠিক তার এগেনস্টে যে অক্সিলারি ভার্বগুলো আমি এখানে দিয়েছি এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে। তো দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ভার্ব চেনা। এই সেন্টেন্সের ভার্বটা কি? রাইট। বলো তো এটা কোন টেন্সে রয়েছে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদের অক্সিলারি ভার্ব এম ইজ আর যে কোনো একটা ব্যবহার করতে হবে পার্সন নাম্বার অনুযায়ী। যেহেতু এ লেটার থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তো এটার সাথে ইজ হবে, তাই না? তো এই লেটারের অক্সিলারি ভার্ব আমরা কি ব্যবহার করলাম? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে আমরা অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করলাম। এটা আমাদের দ্বিতীয় স্টেপ গেল। এরপরে কি করতে হবে? থার্ড স্টেপে দেখো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ব্যবহার করব। তো এখানে কোন ভার্ব রয়েছে? রাইট ভার্ব রয়েছে। এই রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্মটা এবার আমরা ব্যবহার করব। তাহলে রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিটেন। রাইট, রোট, রিটেন। এই ভার্বের পাস্ট পার্টিসিপল V3 ফর্মটা ব্যবহার করলাম। পরের স্টেপ দেখি। এরপরে সেন্টেন্সে বাই বসবে। আসলে সবসময় বাই বসে না, প্রিপোজিশনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী, অর্থ অনুযায়ী অনেক সময় অ্যাট, অনেক সময় উইথ, অনেক সময় টু ব্যবহার করতে হবে। আমি এখানে দেখো কয়েকটা শব্দ দিয়েছি, যেমন গ্র্যাটিফাই। গ্র্যাটিফাইয়ের সাথে কিন্তু বাই হয় না, গ্র্যাটিফাই উইথ ব্যবহার করতে হবে, অর্থাৎ সেখানে বাই হবে না, উইথ হবে। তারপরে প্লিজড উইথ হয়, আবার প্লিজড অ্যাট হয়, অ্যাটও হয় কিন্তু, হ্যাঁ। যদি কোনো বিষয় হয় তাহলে প্লিজড অ্যাট হয়, আর যদি কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট হয় সেক্ষেত্রে প্লিজড উইথ হয়। এরপরে স্যাটিসফাই, একই রকম স্যাটিসফাইড উইথ। এরপরে ব্লেসের সাথেও বাই হয় না, ব্লেসড উইথ হয়। এরপরে গ্ল্যাডের সাথে অ্যাট হয়, গ্ল্যাড বাই হয় না। অর্থাৎ এটা হচ্ছে অর্থানুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী তোমার অনেক সময় বাই না বসে, অনেক কোনো ক্ষেত্রে উইথ, অ্যাট, টু বসে। যেমন ননের সাথে কিন্তু টু হবে, নন বাই হবে না, নন টু হবে। সারপ্রাইজড অ্যাট হবে। তারপরে ফিল যদি ভার্ব থাকে ফিল্ড উইথ হবে, ফিল্ড বাই হবে না কখন। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তো আমরা কোথায় আছি? আমরা 4 নাম্বার স্টেপে রয়েছি। 4 নাম্বার স্টেপ কি? প্রথমে বাই ব্যবহার করতে হবে। তবে এটা নিয়ে মাথা ঘামানোর খুব বেশি দরকার নেই, কারণ তোমাদের ম্যাক্সিমাম সেন্টেন্সই বাই দিয়েই থাকবে। এক্সেপশনাল যদি সেন্টেন্স দেয় এই ভার্বগুলো একটু মাথায় রাখবে। এই ভার্বগুলো থাকলে এক এক সেন্টেন্স এক এক ভার্বের সাথে অর্থ অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী উইথ, কোনোটার সাথে অ্যাট, আবার কোনোটার সাথে টু ব্যবহার করতে হবে। তো এখানে আমরা ব্যবহার করব হচ্ছে বাই, এটার সাথে বাই হবে, বাই ব্যবহার করলাম। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিফথ স্টেপ, সেন্টেন্সের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বানাতে হবে। এখানে বলো তো সেন্টেন্সের সাবজেক্টটা কি রয়েছে? সেন্টেন্সের সাবজেক্ট আই রয়েছে। এই আই কে অবজেক্ট বানাতে হবে। বলো তো আই এর অবজেক্টিভ ফর্ম কি? এক্স্যাক্টলি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। সো এখানে এই আই এর অবজেক্টিভ ফর্ম আমরা মি বসিয়ে দিয়েছি। তোমাদের সুবিধার্থে আমি স্টেপগুলো আরেকবার দেখাচ্ছি। দেখো, একটা সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করব? প্রথমে সেন্টেন্সের অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। এখানে লেটারটা রয়েছে অবজেক্ট, প্রথমে আমরা সাবজেক্ট করলাম। দ্বিতীয় স্টেপে দেখতে হবে সেন্টেন্সটি অ্যাক্টিভ সেন্টেন্সের ভার্বটি কোন টেন্সে রয়েছে। যেই টেন্সে থাকবে সেই টেন্সের এগেনস্টে এখানে সবগুলো অক্সিলারি ভার্ব দেওয়া রয়েছে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে, সেই অক্সিলারি ভার্বটা বসিয়ে দেবো। তো এখানে আমরা দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে সেন্টেন্সটা। তো এটা আমরা এম ইজ আর, যেহেতু এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার, ইজ ব্যবহার করলাম। দ্বিতীয় স্টেপ আমাদের কমপ্লিট। থার্ড স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের যে ভার্বটা থাকবে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এখানে ভার্বটা রয়েছে হচ্ছে
রাইট এর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন বসিয়ে দিলাম। ওকে, এরপরে যেটা করতে হবে বাই বসাতে হবে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী অর্থানুযায়ী উইথ অ্যাট টুও বসবে। তো এখানে আমরা বাই বসালাম। এরপরে সেন্টেন্সের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এখানে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ই। আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছ। চলো আমরা আরো কিছু উদাহরণ দেখি যাতে করে তোমাদের ভয়েসটা ভালোভাবে বুঝতে সুবিধা হয়। দেখো তোমাদের সুবিধার্থে আমি এটা স্ট্রাকচারটাও এখানে দিয়ে দিয়েছি। সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসটা করি কিভাবে, আমরা সেন্টেন্সের ভয়েস করি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করি আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করি, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসাই, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, কোনো কোনো ক্ষেত্রে অ্যাট টু উইথ, এরপরে শেষে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাই। এবার উদাহরণগুলো খেয়াল করো। যেমন দেখো, টনি ইজ সিঙ্গিং এ সং। এই সেন্টেন্সে দেখো অবজেক্ট কি, এ সং। তো প্রথমে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, এ সং নিয়ে আসলাম। এরপরে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি, ইজ বিং, এম বিং, আর বিং। তো এখানে এ সং ইজ হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। তো ইজ বিং, এরপরে সিঙ্গিং, সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, সাং। তো সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিলাম সাং, এরপরে একটা বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে সনি সাবজেক্ট, নাউনের সাবজেক্টিভ ফর্ম যা অবজেক্টিভ ফর্মও তাই, তো এখানে সনি বসিয়ে দিয়েছি। আরেকটা খেয়াল করো, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। একই রকম এই সেন্টেন্সের অবজেক্ট কি, দ্য ম্যাচ। তো দ্য ম্যাচ বসিয়ে দিয়েছি, সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট করলাম। এরপরে দেখতে হবে সেন্টেন্সের কোন টেন্সে রয়েছে। এটা দেখো হ্যাভ ওন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে অক্সিলারি ভার্ব কি হবে, হ্যাজ বিন। তো এখানে আমরা হ্যাজ বিন বসিয়ে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তো এখানে হ্যাজ বিন হবে, হ্যাজ বিন বসিয়ে দিয়েছি। এরপরে অন এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, অন, উইন, অন, অন, সেখানে এখানে আমরা অন বসিয়ে দিয়েছি। এরপরে বাই, এরপরে উই এর অবজেক্টিভ ফর্ম কি, আস, এখানে আস বসিয়ে দিয়েছি। আরেকটা দেখো, আই থ্যাঙ্কড মাই ফ্রেন্ড। তো ফ্রেন্ড, মাই ফ্রেন্ডটা হচ্ছে এখানে অবজেক্ট, এখানে সাবজেক্ট করব। তাহলে মাই ফ্রেন্ড এখানে কোন টেন্সে রয়েছে, ভার্ব, এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো এটার অক্সিলারি ভার্ব কি হবে, ওয়াজ ওয়্যার, যেহেতু এখানে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, তো আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, ওয়াজ। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থ্যাঙ্ক, থ্যাঙ্কড, থ্যাঙ্কড, এখানে থ্যাঙ্কটি ব্যবহার করতে হয়েছে। এরপরে বাই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ওকে, আরেকটা দেখো, আই ওয়াজ হেল্পিং মাই ফ্রেন্ড, এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এখানে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করো, মাই ফ্রেন্ড নিয়ে আসলাম, এরপরে ওয়াজ হেল্পিং যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এর অক্সিলারি ভার্ব কি, ওয়াজ বিং, ওয়্যার বিং। তো এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ বিং ব্যবহার করলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড, এরপরে একটা বাই, এরপরে সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আমি তোমাদের সুবিধার্থে আবারও বলছি স্টেপগুলো। প্রথমে আমরা সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট করব, মানে প্রথম কাজ হচ্ছে আমাদের অবজেক্ট চেনা, সেন্টেন্সের অবজেক্ট কোনটা রয়েছে সেটা চিনতে হবে। এরপর ওই অবজেক্টকে সাবজেক্ট ব্যবহার। দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, সেই টেন্সের এগেনস্টে একটা অক্সিলারি ভার্বের যে সকটা রয়েছে সেই সক অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়ে দিতে হবে। তৃতীয় যে কাজ সেটা দেখতে হবে যে সেটার ভার্ব কি রয়েছে, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বসিয়ে দেব। এরপরে চতুর্থ যে কাজ সেটা হচ্ছে একটা বাই বসাতে হবে, কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে অর্থানুযায়ী উইথ টু অ্যাটো বসে, এটা খেয়াল রাখতে হবে। আর সবচাইতে শেষে ফিফথ স্টেপ যেটা, সেটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টকে অবজেক্ট হিসেবে লিখতে হবে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা লিখতে হবে। আশা করি তোমরা স্টেপগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। তোমরা অনেক বেশি বেশি চর্চা করবে, তাহলে তোমরা ভয়েস খুব সহজে পাবে। এটা কিন্তু খুবই সহজ বিষয়, তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অনেক মজা পাবে। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করেছো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।